ওকে, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে একটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, যেখান থেকে ইউজিসি নেট সেটে প্রতিবারই প্রশ্ন আসে আর ভবিষ্যতেও আসবে। সেটা হচ্ছে অশোকের যে ইনস্ক্রিপশনসগুলো ছিল সেটার উপর বেস করে ক্লাসটা। তো তোমরা অবশ্যই খাতার মধ্যে নোট করে নিবে, আমি পড়াতে থাকবো। তো সবটাই তো একদিনে গোটাটা আলোচনা করা যাবে না, যেটুকু করা যাবে আজকে আমি সেইটুকু তুলে ধরার চেষ্টা করব একটা ক্লাসের মধ্যে। যে অশোকের ইনস্ক্রিপশন কয় ধরনের ছিল, সেটা হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে রক এডিক্ট, যেটা পাথরের খোদাই করা হতো। 2 নম্বর হচ্ছে পিলার এডিক্টস, স্তম্ভ, বাংলায় যেটাকে বলা হয় স্তম্ভের মধ্যে যে লম্বা লম্বা করে থাকতো। আর একটা হচ্ছে কেভ বা গুহার ইনস্ক্রিপশন। গুহা মানে বড় বড় যে পাহাড় থাকতো, তার মধ্যে গুহা থাকতো, সেখানের উপর অশোক খোদাই করে লিখে গেছেন। এবার ঘটনা হচ্ছে 4 ধরনের ইনস্ক্রিপশন ছিল আমরা জানি: ব্রাহ্মী, খারষ্টি, আরামাইক আর হচ্ছে গ্রিক। আর ভাষা ছিল হচ্ছে প্রাকৃত। তো এবারে আমরা দেখব যে এইখানে যে 3টা ভাগ, রক এডিক, পিলার এডিক, কেভ এডিক, আজকে শুধুমাত্র আমি পিলার আর কেভ এডিকটা নিয়ে আলোচনা করব এখানে। কারণ রক এডিকটা পরের ভিডিওতে বা পরের কোনো একটা ক্লাসে আলোচনা করা হবে, একদিনে এত বড় ক্লাসটা করা যাবে না। তো এইখানে আছে লোকেশনগুলা, কোনটা কে আবিষ্কার করেছে, কত সালে দেওয়া আছে সবগুলা। তারপর মধ্যপ্রদেশে কোনগুলা, কর্ণাটকে কোনগুলা পাওয়া আছে, অন্ধ্রপ্রদেশে কোনগুলা, তো এরকম করে দেওয়া আছে। যাই হোক, যে পিলার এডিক্ট যেটা নিয়ে আজকে আলোচনা করব বলে তোমাদের বললাম। তো এখানে বলছে কি, 2 টাইপ অফ পিলার ইনস্ক্রিপশন হ্যাভ বিন ফাউন্ড। বলছে 2 ধরনের পিলার এডিক্ট পাওয়া গেছে অশোকের। একটা হচ্ছে মেজর পিলার এডিক্ট আর একটা হচ্ছে মাইনর পিলার এডিক্ট। তো মেজর পিলার এডিক্টস বলছে কি, যে এখানে বলছে দ্য নাম্বার অফ অশোক অন মেজর পিলার এডিক্ট 7। অশোকের মেজর পিলার এডিক্ট 7টা পাওয়া গেছে। তো আমরা আগে সর্বপ্রথমে আমরা কি, যে 7টা যে পিলার এডিক্ট পাওয়া গেছে, চিত্রটা আমরা দেখে নিই, তার লোকেশনগুলো দেখে নিই, তাহলে আমাদের পড়তে কিন্তু খুব সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে। এই যে এখানে দেখো কয়টা আছে, 1 2 3 4 5 6 7, 7টা। এগুলো হচ্ছে পিলার এডিক্ট। এগুলো কেন পিলার এডিক্ট বলছে এগুলাকে, এই যে ধরো যে এটা একটা বৈশালীতে পাওয়া গেছিল লায়ন ক্যাপিটাল। তো এই অশোক যে এই রকম টাইপের পিলার এডিক্টগুলো ছিল, এরকম উপর নিচের দিকে একটু মোটা হয়ে উপরের দিকে শুরু হয়ে গেছে, এরকম করে থাকতো পিলার এডিক্টগুলো। আর এটাকে বলা হয় ক্যাপিটাল। তো এবার দেখো যে রামপুরবাতে 2টা পিলার এডিক্ট পাওয়া গেছে রামপুরবা নামে। একটাতে ছিল হচ্ছে লায়ন ক্যাপিটাল, আর একটা হচ্ছে বুল ক্যাপিটাল ছিল। আর বৈশালীতে যেটা পিলার এডিক্ট পাওয়া গেছিল সেটাতে ছিল লায়ন ক্যাপিটাল। সারনাথে পাওয়া গেছিল যেটা, সেটা হচ্ছে 4টা মাথা 4 দিকে করে আছে। আর সাথীতে যেটা মধ্যপ্রদেশে পাওয়া গেছিল সেটাতে 4 দিকে 4টা লায়ন মুখ করে আছে। আর সাংকিসাতে হচ্ছে লায়ন ক্যাপিটাল। আর লরিয়া নন্দনগড়েও কিন্তু সিংহ ক্যাপিটাল। এখানে প্রশ্ন কেমন ধরনের আসতে পারে, কোনটাতে কোন ধরনের ক্যাপিটাল ছিল, যে একটাতে পাচ্ছি হাতি, একটাতে বুল, একমাত্র যেখানে বুল ছিল। আর আমরা তাহলে বাঘ কোনগুলোতে, লায়ন কোনগুলোতে পাচ্ছি, সিংহ 1 2 3টাতে। আর এই দুটাতে আবার 4টা করে মানে একসাথে যুক্ত করা আছে সিংহের মাথা। তো এই ধরনের ক্যাপিটালগুলা কোন ধরনের, কোথায় লোকেশনগুলো আমাদের দেখা হলো, এইগুলা এখন আমরা আলোচনা করব ক্লাসের মধ্যে। আচ্ছা, প্রথমে কি বলেছে, যে there are only Brahmi script and Prakrit language which have been found engraved on stone pillar from 6 different places। বলছে ব্রাহ্মী স্ক্রিপ্ট আর হচ্ছে প্রাকৃত ল্যাঙ্গুয়েজ, এই যে পিলার এডিক্ট এগুলাতে ব্যবহার করা হতো,
কিন্তু কি বলছে যে এই পিলার এডিক্টগুলা ৭টা তো পাওয়া গেছে কিন্তু ৬টা জায়গায় পাওয়া গেছে। কারণ কেন এটা ৬টা জায়গায়? কারণ হচ্ছে রামপুরবাতে কয়টা ছিল? রামপুরবাতে একটু আগে যে আমি আলোচনা করলাম, রামপুরবাতে একসাথে ২টা ছিল। একটাতে ছিল লায়ন ক্যাপিটাল, আরেকটা হচ্ছে বুল ক্যাপিটাল। এই কারণে বলছে যে ৭টা পিলার কিন্তু ৬টা জায়গাতেই পাওয়া গেছে। রামপুরবাতে ২টা। এবার বলছি এগুলা যেহেতু এখানে সর্বপ্রথমে যেটা আলোচনা করা হয়েছে এটা কি? এখানে বলে দিয়েছি মেজর পিলার এডিক্ট। তো ১ নাম্বার দিল্লির তোপাড়া মেজর পিলার এডিক্ট। এটা আমরা সর্বপ্রথমে ১ নাম্বারে আলোচনা করি। বলছে এটাতে নাকি লায়ন ক্যাপিটাল ছিল, পরবর্তীকালে ভেঙে যাওয়াতে এটা আর পাওয়া যাচ্ছে না। লায়ন ক্যাপিটাল যে মাথার মধ্যে যে পাওয়া যায় সেটাকে ক্যাপিটাল বলা হয়। দিল্লির তোপাড়া স্তম্ভের শিলালিপি মূলত হরিয়ানা, কিন্তু ফিরোজ শাহ তুগলক এটিকে দিল্লিতে নিয়ে আসছে। বলছি এই দিল্লির তোপার স্তম্ভের শিলালিপিটি মূলত এটি কোথায় ছিল? হরিয়ানাতে ছিল, কিন্তু ফিরোজ শাহ তুগলক এটিকে দিল্লিতে নিয়ে আসছিল। এটা একটা প্রশ্ন গেল যে কে দিল্লিতে নিয়ে আসছিল, কার সময়কালে। দিল্লির তোপার স্তম্ভের শিলালিপিতে 7টি শিলালিপি ১ থেকে ৭ পর্যন্ত সম্পূর্ণ পাওয়া যায়। একমাত্র শিলালিপি যেখানে একসাথে 7টা শিলালিপি পাওয়া গেছে একসাথে ১ থেকে 7 পর্যন্ত। এটি একমাত্র স্তম্ভের শিলালিপি যার উপর অশোকের 7টি শিলালিপি খোদাই করা আছে। দিস ইজ দ্য অনলি পিলার ইনস্ক্রিপশন হুইচ অল 7 ইনস্ক্রিপশনস অফ অশোকা আর এনগ্রেভ। বলছে একমাত্র শিলালিপি যেখানে একসাথে 7টি শিলালিপি খোদাই করা হয়েছিল। অন্যগুলিতে শুধুমাত্র ১ থেকে ৬ পর্যন্ত শিলালিপি খোদাই পাওয়া গেছে। মানে অন্যান্য শিলালিপিগুলোতে কিন্তু ৬টি করে শিলালিপি খোদাই করা আছে। এই যে মোট ৭টার মধ্যে মাত্র একটাতে ছিল ৭টা শিলালিপি খোদাই করা, বাকি ৬টাতে কিন্তু ৬টা শিলালিপি করে খোদাই করা ছিল। কি বলছে তারপরে? দিল্লি তোপাড়া ইজ কল্ড অশোকান বিগ পিলার, ফিরোজ শাহ তুগলক পিলার, ভীমসেনস পিলার অ্যান্ড দিল্লিস শিওয়ালিক পিলার। বলছি দিল্লির তোপারা পিলারকে আবার অশোকের বড় পিলারও বলা হয়, ফিরোজ শাহ তুগলকেরও পিলার বলা হয়, ভীমসেনের পিলার বলা হয়, দিল্লি শিওয়ালিক পিলারও বলা হয়। ফিরোজ শাহ তুগলক কল্ড ইট গোল্ডেন পিলার অর গোল্ডেন টাওয়ার। এই দিল্লির তোপারা পিলারকে ফিরোজ শাহ তুগলক গোল্ডেন পিলার বা গোল্ডেন টাওয়ার কিন্তু বলছে। এই দিল্লির তোপাড়াতে চৌহান শাসক পৃথিবীরাজ চতুর্থ পৃথিবীরাজ চৌহানের শিলালিপিও কিন্তু খোদাই করা পাওয়া গেছে, ইনস্ক্রিপশন পাওয়া গেছে। শামসি সিরাজ আফিফ তার তারিখি ফিরোজ শাহিতে কি বলছে? ইট ইজ মেনশন দ্যাট ফিরোজ অর্ডার 2 পিলার ফ্রম তোপাড়া অ্যান্ড মিনার। বলছে যে ফিরোজ শাহ তুগলক তার এই শামসি সিরাজ আফিফের যে গ্রন্থ তারিখি ফিরোজ শাহী, এখানে মেনশন করা আছে, উল্লেখ করা আছে যে ফিরোজ শাহ তুগলক নাকি 2টি পিলার তোপাড়া এবং মিরাট থেকে দিল্লিতে নিয়ে আসার অর্ডার করছেন। তাহলে আমরা এই যে ফিরোজ শাহ তুগলক দিল্লির তোপাড়া আর মিরাট, হরিয়ানার মিরাট, যে এই যে ইনস্ক্রিপশনগুলা এগুলো হচ্ছে যে দিল্লিতে নিয়ে আসছে, যে এটা আমরা সর্বপ্রথম কার বর্ণনা থেকে জানতে পারি? শামসি সিরাজ আফিফের তারিখি ফিরোজ শাহী গ্রন্থ থেকে আমরা জানতে পারি। মনে রাখবে যে ফিরোজ শাহ তুগলকের সময় কিন্তু তারিখি ফিরোজ শাহী দুজন লিখেছিল, একজন হচ্ছে শামসি সিরাজ আফিফ আর একজন হচ্ছে জিয়াউদ্দিন বার্নি তারিখি। জিয়াউদ্দিন বার্নি কিন্তু আলোচনা করেনি, এটা করেছে শামসি সিরাজ আফিফ তার তারিখি ফিরোজ শাহী গ্রন্থে। সিরাতে ফিরোজ শাহী খুবই গুরুত্বপূর্ণ একটা বই। এটার অথর কে ছিল বইটাতে লেখাও নেই এবং জানাও যায়নি। এই বইটার মূল বিষয়বস্তু তাহলে কি? এই বইটার মূল বিষয়বস্তু হচ্ছে এখানে সমস্ত বিষয়বস্তু চিত্রাত্মক বর্ণনা করে, চিত্রের আকারে বর্ণনা করা হয়েছে। এই কারণে কি বলছে? দেয়ার ইজ এ পিকটোরিক্যাল ডেসক্রিপশনস অফ ব্রিঙ্গিং দিস পিলার বাই অ্যাবিস্টান টুল। বলছে ফিরোজ শাহ তুগলক যে যন্ত্রগুলা নিয়ে আসছিল এই ক্যাপিস্টান যন্ত্রের সাহায্যে, তো এই সিরাতি ফিরোজ শাহী গ্রন্থে কিন্তু তার একটা আমরা মানে চিত্রাত্মক বর্ণনা পাই। যদি পরীক্ষাতে আসে যে চিত্রাত্মক বর্ণনা ফিরোজ শাহ তুগলকের ওই কি বলে যে তোপাড়া আর মিরাটে নিয়ে আসার বর্ণনা আমরা কোথা থেকে জানতে পারি, তখন আমাদের বলতে হবে সিরাতি ফিরোজ শাহী গ্রন্থে। শামসি সিরাজ আফিফ উল্লেখ করেছেন যে এটি তোপাড়া গ্রাম থেকে 42টি চাকার গাড়িতে করে দিল্লিতে আনা হয়েছিল। এটা গেল তাহলে তোপাড়ার পিলার এডিক্টের সম্পর্কে ডিটেলসে। যদি এর মধ্যে প্রশ্ন থাকে কমন 100% আসবে। দিল্লির মিরাট মেজর পিলার এডিক্ট, এটাও কিন্তু ফিরোজ শাহ তুগলক
দিল্লিতে নিয়ে আসছিল। দ্য দিল্লি মিরাট পিলার ইনস্ক্রিপশন ইজ কল্ড দ্য স্মল পিলার অফ অশোক। অশোকের এটাকে স্মল পিলার বলা হয়। মুঘল সম্রাট ফারুক সিয়ারের সময়কালে বারুদের বিস্ফোরণের ফলে এই স্তম্ভটি ভেঙে যাওয়ায় তাই এটি পুনরায় 1867 খ্রিস্টাব্দে কিন্তু পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছিল। এবার দেখো লড়িয়া নন্দনগড় 3 নাম্বার, লড়িয়া অররাজ। এটা এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে বিহারের চম্পারণ ডিস্ট্রিক্টে। আর এর নাকি লড়িয়া অররাজের গরুড়া ক্যাপিটাল ছিল। আর লড়িয়া নন্দনগড় মেজর পিলার এডিক্ট, এটাও কিন্তু বিহারের চম্পারণে অবস্থিত। মানে এই পিলার এডিক্টটা লড়িয়া নন্দনগড় কি বলছে, ইজ দ্য সেফট অ্যান্ড মোস্ট বিউটিফুল অফ দ্য পিলার ইনস্ক্রিপশন। পিলার ইনস্ক্রিপশনগুলোর মধ্যে সব থেকে এটা হচ্ছে সুরক্ষিত আর হচ্ছে খুব সুন্দর পিলার একটা। ইট হ্যাজ ইনস্ক্রিপশন অফ ঔরঙ্গজেব অ্যান্ড অলসো অ্যান ইনস্ক্রিপশন অফ ব্রিটিশ সাইবাভার বুয়েবেন বুরার। বলছে এই লড়িয়া নন্দনগড় ইনস্ক্রিপশনে ঔরঙ্গজেবের ইনস্ক্রিপশনও পাওয়া গেছে, সাথে বুয়েরারও লেখো পাওয়া গেছে। পরীক্ষাতে আসতে পারে কোন লেখতে আমরা ঔরঙ্গজেবের ইনস্ক্রিপশন পাই, তখন আমাদের বলতে হবে লড়িয়া নন্দনগড় মেজর পিলার এডিক্ট। এটাতে লায়ন ক্যাপিটাল ছিল। শীর্ষটি পদ্মের আকৃতি, যার উপর একটি সিংহ উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। নিচে 5টি রাজা হাঁস সারিবদ্ধভাবে খোদাই করা আছে, মুক্ত ওই হাঁসগুলা মুক্ত কুড়াচ্ছে। এই স্তম্ভে একটি ময়ূর খোদাই করা আছে। পরীক্ষাতে আসতে পারে কোন স্তম্ভে আমরা রাজা হাঁস ময়ূর এরকম মানে চিহ্ন দেখতে পারি। তারপর কি বলছে, ইট অলসো হ্যাভ ইট দেবনগরী ইনস্ক্রিপশন হুইচ মেনশন রাজা অমর সিং। রাজা অমর সিং উল্লেখ করছেন যে এখানে নাকি দেবনগরী ইনস্ক্রিপশনও খোদাই করা হয়েছিল এই লড়িয়া নন্দনগড় ইনস্ক্রিপশনে। তারপরে এটা চলে গেল লড়িয়া অররাজ অ্যান্ড লড়িয়া নন্দনগড় ওয়ার নেমড রাধিয়া মাধিয়া বাই হোসেন বাট কানিংহাম হ্যাজ নেমড দেম এ লড়িয়া অররাজ অ্যান্ড লড়িয়া নন্দনগড়। এই যে বলছে প্রথম দিকে লড়িয়া অররাজ আর লড়িয়া নন্দনগড়ের নাম ছিল হচ্ছে রাধিয়া মাধিয়া, এটা নামটা দিয়েছিল হোসেন বাট কানিংহাম, এটার নাম দিয়েছিল লড়িয়া অররাজ আর লড়িয়া নন্দনগড়। তাহলে আমরা কোথায় কি কি পাচ্ছি এখানে, লড়িয়া অররাজ, লড়িয়া নন্দনগড় আর রামপুরবা, এগুলা কিন্তু বিহারে তিনটাই বিহারের চম্পারণ ডিস্ট্রিক্টে অবস্থিত। বিহারে। আর এটা সিএল কার্লাইল 1872 খ্রিস্টাব্দে এই রামপুরবাটা আবিষ্কার করছে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন যে রামপুরবাতে আমি একটু আগেই বললাম, যেখানে দেখালাম যে রামপুরবাতে দুটা পিলার এডিক্ট পাওয়া গেছে, একটাতে লেখযুক্ত ছিল, একটা লেখবিহীন। লেখযুক্ত শীর্ষে ছিল সিংহ ক্যাপিটাল, আর লেখবিহীন শীর্ষে ছিল হচ্ছে বৃষভ বা বুল আমরা বলতে পারি। দিস ইজ দ্য অনলি পিলার অন হুইচ এ বুল ইন মেড। বলছে এটা একমাত্র মানে পিলার এডিক্ট যার মধ্যে কি ছিল, বুল ক্যাপিটাল ছিল। এবার বলছে প্রয়াগ বা এলাহাবাদ মেজর পিলার ক্যাপিটাললেস, এটার মধ্যে কোনো ক্যাপিটাল ছিল না। ইট ওয়াজ ব্রট ফ্রম কোসাম্বি বাই আকবর, এটা কোসাম্বি থেকে আকবর নিয়ে আসতেছে। আর এটাকে কোথায় প্রতিষ্ঠা করছে, সেটা হচ্ছে এলাহাবাদে। পরীক্ষাতে আসতে পারে কোসাম্বি থেকে, হ্যাঁ সেটাকে এলাহাবাদে কোন মুঘল সম্রাট স্থানান্তর করছে, সেটা হচ্ছে আকবর। ওটা যেমন ওই যে দিল্লি তোপারা মিরার যেমন ফিরোজ শাহ তুগলক করেছিল, এটা করছে আবার সম্রাট আকবর এলাহাবাদে স্থানান্তরিত করছে। এখানে সমুদ্রগুপ্তের আর তারপর মুঘল সম্রাট জাহাঙ্গীরেরও লেখা পাওয়া যাচ্ছে। আর আর্থাপার, এটাকে আবার কি বলছে, হিস্ট্রিক্যাল, মানে আর্থাপার মানে হচ্ছে রমিলা থাপার, ঠিক আছে, রমিলা থাপার এটাকে কি বলছে, হিস্ট্রিক্যাল ফিল্মসেট বলছে। মুঘল সম্রাট বীরবল, আর এটা তো মুঘল সম্রাট নয়, বীরবল তো একজন মানে আকবরের দরবারে নবরত্নের মধ্যে একজন ছিল। তো এখানে বীরবল আর হচ্ছে মুঘল সম্রাট জাহাঙ্গীরের শিলালিপিও কিন্তু পাওয়া গেছে। এগুলা হয়ে গেল আমাদের কি, যে মেজর পিলার এডিক্ট। মেজর পিলার এডিক্টের মধ্যে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে এর মধ্যেই কমন পাবে 100%। এবার মাইনর পিলার এডিক্ট, এবার দেখো যে এগুলো হচ্ছে মাইনর পিলার এডিক্ট। মাইনর পিলার এডিক্ট মোট 5টা পাওয়া গেছে। কি কি, সাচি, সারনাথ, কোসাম্বি আর রুমেন্দেই নীল আর হচ্ছে নিগালভা। এই হচ্ছে 5টি নিগলিভা বা নিগালি ইনস্ক্রিপশন। তো
এই 5টা হচ্ছে মাইনর পিলার এডিক্ট, খুবই গুরুত্বপূর্ণ এগুলা। আমরা যদি এই এখানে দিয়েছি সাচি, সারনাথ আর কোশাম্বী, এই 3টাতে কিন্তু অর্ডার করেছে সম্রাট অশোক কি, যে সংঘবিভেদ করা যাবে না, সংঘ বিচ্ছেদ ভেঙে দেওয়া যাবে না, মানে সংঘ বিভেদের বিরোধিতা করছেন। পরীক্ষাতে আসতে পারে কোন কোন ইনস্ক্রিপশন থেকে সংঘ বিভেদের বারণ করছেন, তখন আমাদের বলতে হবে সাচি, সারনাথ আর হচ্ছে কোশাম্বী। এই 3টাই কিন্তু উত্তরপ্রদেশে। আর সাচি স্তূপে লায়ন্স ক্যাপিটাল, যার উপরে 4টি চারদিকে মাথা, সিংহের মাথা রয়েছে। সারনাথেও, যেটা আমাদের একটা জাতীয় প্রতীক হিসাবে ব্যবহার করছি আমরা, যে এখানেও 4টি চারদিকে সিংহ মাথার ক্যাপিটালে রয়েছে। এবার হচ্ছে সারনাথ। দেয়ার আর 3 ইনস্ক্রিপশন মেনশন অফ দিস পিলার। এখানে সারনাথে কিন্তু তিনটি ইনস্ক্রিপশন পাওয়া গেছে। 3টা কার কার? প্রথম ইনস্ক্রিপশনটা কি বলছে? দ্য ফার্স্ট ইনস্ক্রিপশন ইন ব্রাহ্মী স্ক্রিপ্ট অফ অশোকা পিরিয়ড ইন হুইচ অশোক অর্ডার হিজ মহামাত্রাস টু প্রিভেন্ট ডিভিশন ইন দ্য সংঘ। বলছে এই সারনাথ পিলারে প্রথম যে ইনস্ক্রিপশনটা পাওয়া গেছে সম্রাট অশোকের, এখানে সম্রাট অশোক তার মহামাত্রদের পরিষ্কার করে ঘোষণা করে দিচ্ছেন যে সংঘ বিচ্ছেদ যেন না হয়, তার বারণ করছেন। তারপর সেকেন্ড ইনস্ক্রিপশনটা পাওয়া গেছিল হচ্ছে কুষাণদের সময়কালের, কুষাণ পিরিয়ডের। আর থার্ড ইনস্ক্রিপশন হচ্ছে গুপ্তদের পিরিয়ডের। এখানেও কিন্তু লায়ন ক্যাপিটাল রয়েছে, ওই যে চারদিকে 4টা সিংহ। এবার হচ্ছে কোশাম্বী মাইনর পিলার এডিক্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা ইনস্ক্রিপশন। কোশাম্বী মাইনর পিলার ইনস্ক্রিপশন কি বলছে? মেনশন ডোনেশনস মেড বাই অশোক অ্যান্ড কুইন কারুবাকি। যে অশোকের যে স্ত্রী কারুবাকি, তিনি যে কি বলছে বুদ্ধ ধর্মকে দান করছেন, তা তিনি যে দান করছেন, তার দানের কথা এই কোশাম্বী মাইনর পিলার এডিক্টে বর্ণনা করেছে। তার জন্য এই ইনস্ক্রিপশনটাকে আবার কি কি বলা হচ্ছে? যে দানাত্মক ইনস্ক্রিপশনে বলা হচ্ছে, ডোনেটিভ ইনস্ক্রিপশনে বলা হচ্ছে, তারপর আবার এই ইনস্ক্রিপশনটা কুইন ইনস্ক্রিপশনও বলা হচ্ছে। কারণ রানীর ইনস্ক্রিপশন বলা হচ্ছে এই কারণে, কারণ এখানে যে কারুবাকির সম্পর্কেই বর্ণনা করা আছে। সঙ্গে বিভাজন রোধ করার জন্য কোশাম্বীকে আদেশ করেছিলেন অশোক যে কেউ যদি সঙ্গ বিভেদ করার চেষ্টা করবে, তাহলে সন্ন্যাসী হোক বা সন্ন্যাসিনী হোক, তাকে সাদা পোশাক পরিয়ে সঙ্গ থেকে বহিষ্কার করা উচিত বা করা হবে। অশোকের রানী কারুবাকি আর তার পুত্র তিবরের বর্ণনা আমরা এখান থেকে জানতে পারি। তো পরীক্ষাতে আসতে পারে কোন অশোকের কোন ইনস্ক্রিপশনে আমরা তার পুত্র কারুবাকি আর হচ্ছে তার স্ত্রী কারুবাকি এবং তার পুত্র তিবরের বর্ণনা পাই, তো তখন বলতে হবে কোশাম্বী মাইনর পিলার এডিক্টে। আর এটাও আসতে পারে যে কোন স্ত্রীর নাম আমরা অশোকের ইনস্ক্রিপশন থেকে জানতে পারি, তখন আমাদের বলতে হবে কারুবাকি। অশোকের কোন পুত্রের নাম ইনস্ক্রিপশনে খোদাই করা আছে, সেটা হচ্ছে তিবরের নাম। তিবর এবং কারুবাকি ছাড়া অশোকের পরিবারের অন্য কোনো সদস্যের নাম কিন্তু আমরা শিলালেখতে পাই না। এবার আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রুমেনদেই পিলার মাইনর পিলার ইনস্ক্রিপশন, যেটা হচ্ছে ওই নেপালের তরাই অঞ্চলে পাওয়া গেছিল। কি বলছে? লোকেটেড ইন দ্য তরাই রিজন অফ নেপাল ওয়াজ ডিসকভার্ড বাই ফুরার ইন 1895। এটা ফুয়েরার 1895 খ্রিস্টাব্দে আবিষ্কার করছেন। ইন দ্য এভিডেন্ট ফ্রম দিস পিলার ইনস্ক্রিপশন দ্যাট অশোক ভিজিটেড লুম্বিনী ইন দ্য 20th ইয়ার অফ হিজ করনেশন। যখন তার কি বলছে সিংহাসন আহরণের বা রাজ্যাভিষেকের 20 বছর কমপ্লিট হয়, তখন তিনি লুম্বিনীতে যে ভিজিট করেছিল তার বর্ণনা এখানে তিনি দিয়েছেন। এটা ছিল বুদ্ধের বার্থ প্লেস বা শাক্যমুনির বার্থ প্লেস, তার জন্য তিনি এখানে ভিজিট করেছিলেন। দেয়ার ইজ এ মেনশন অফ রিলিজিয়াস পিলগ্রিম। এখানে তিনি ওই ধার্মিক যে তীর্থযাত্রার বর্ণনা তার এখানে আমরা জানতে পারি, কারণ অশোক যে রোমেনদে বা লুম্বিনীতে ভ্রমণ করছে, তীর্থযাত্রা করছে, রিলিজিয়াস, তার বর্ণনা আমরা এখান থেকে জানতে পারি। অশোক অ্যাবলিশ দ্য রিলিজিয়াস ট্যাক্স বলে অশোক এই যখন নেপালের লুম্বিনীতে গিয়েছিলেন, সেখানে কি করেছিল? তিনি বলি নামক যে ধার্মিক কর্তা ছিল সেটা হচ্ছে বন্ধ করে দিয়েছিল, আর রেডিউস করেছিল, কমিয়ে দিয়েছিল রেভিনিউ ট্যাক্সটা। কত? আগে ছিল 6 ভাগের 1 ভাগ, পরে করে দিয়েছে 8 ভাগের 1 ভাগ। এই কারণে কি বলছি, দিস ইজ ওয়াই দিস পিলার ইনস্ক্রিপশন ইজ কল্ড ইকোনমিক পিলার। এই কারণে এই পিলারটাকে কি বলা হয়? ইকোনমিক পিলার বলা হয়। গিভ আস নলেজ অ্যাবাউট দ্য ট্যাক্স সিস্টেম অফ মৌরিয়ান পিরিয়ড। আর এই রোমেনদের পিলার একমাত্র পিলার ইনস্ক্রিপশন যেখান থেকে আমরা মৌর্যদের ট্যাক্সের ব্যাপারে বা কর ব্যবস্থা সম্পর্কে আমরা জানতে পারি।
রুমেনদের ওল্ড নেম ওয়াজ লুম্বিনী। রুমেনদের প্রাচীন নাম ছিল হচ্ছে লুম্বিনী। ইন দ্য রুমেনদের ইনস্ক্রিপশন বুদ্ধ হ্যাজ বিন রিফার টু এস সাক্ষ্যমুনি। আর এখানে বুদ্ধকে কি বলা হয়েছে? সাক্ষ্যমুনি বলা হয়েছে। তা হিয়াংসাং এতে পরিভ্রমণ করে কি বলেছিলেন? রুমেনদের স্তবে নাকি একটি ঘোড়ার মূর্তি ছিল, মানে উনি বলতে চাচ্ছে যে ঘোড়ার ক্যাপিটাল ছিল, যা বজ্রাঘাতে ধ্বংস হয়ে গেছিল এবং স্তম্ভটির মাঝখানে ভেঙে গিয়েছিল। একে আর্থিক অভিলেখও বলা হয়, কারণ এখানে আমরা অশোকদের যে ট্যাক্সের ব্যাপারটা জানতে পারি, এই কারণে এটাকে আবার আর্থিক অভিলেখও কিন্তু বলা হয়। The subject of all the inscriptions of Ashoka was administrative, only the সাবজেক্ট অফ রুমেন দ্য ইনস্ক্রিপশন ওয়াজ ইকোনমিক। বলছে অশোকের সব ইনস্ক্রিপশনগুলো ছিল একটা প্রশাসনিকের জন্য, কিন্তু এই একমাত্র ইনস্ক্রিপশন যেখানে আর্থিক বিষয় তুলে ধরা হয়েছিল। দিস গিভ ইনফরমেশন অ্যাবাউট দ্য ট্যাক্স পলিসি অফ দ্য মৌর্যান। আর এটা মৌর্যদের সময়কালে ট্যাক্স পলিসির বর্ণনা দিচ্ছে। তারপর হচ্ছে হুইলার এটাকে কি বলছে? ট্রান্সলেট রুমেন দ্য ইনস্ক্রিপশনটাকে এটাকে ট্রান্সলেট করছে। একে অশোকের ক্ষুদ্রতম শিলালিপি। এটা হচ্ছে অশোকের সব থেকে ছোট শিলালিপি ছিল, সরি ক্ষুদ্র পিলার এডিক্ট ছিল আর কি। হ্যাঁ, তো এগুলো হয়ে গেল অশোকের মাইনর পিলার এডিক্ট, আর উপরেরগুলো হয়ে গেল মেজর পিলার এডিক্ট। তো এর পরের যে ক্লাসটা, সেটাতে আমরা আলোচনা করব রক এডিক্টগুলো নিয়ে। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করে জানাবে। তাহলে আমি যদি ভালো লাগে অবশ্যই আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর তোমাদের যদি কোনো জায়গা থেকে ভিডিও লাগে, মানে ক্লাস লাগে, ইনফরমেশান লাগে, অবশ্যই আমাকে জানাবে, আমি সেখান থেকে ক্লাস করার চেষ্টা করব। আর ইনফরমেশানগুলো খাতার মধ্যে তুলে নিবে। এইভাবে খুবই গুরুত্বপূর্ণ এই ইনফরমেশানগুলো। তারপরে অশোকের কোনগুলাতে কোন ক্যাপিটাল পাওয়া যাচ্ছে, কোনগুলাতে লেখ পাওয়া যাচ্ছে না, বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। তো আমার নোটের মধ্যে সব ধরনের ইনফরমেশান আছে। তো এইভাবেই কিন্তু অশোকের নোটগুলা মানে একদম তোমাকে কমপ্লিটলি ভাবে পড়তে হবে, নাহলে কিন্তু কমন পাবে না পরীক্ষাতে। এখানে প্রতিবারে প্রশ্ন আসে, প্রতিবারে অশোকের ইনস্ক্রিপশনগুলো থেকে, ভবিষ্যতেও আসবে। খুব গুরুত্বপূর্ণ একটা এরিয়া। তো ঠিক আছে, সবাই আশা করি ভালো পড়াশোনা করছো, তোমাদের স্বপ্ন পূরণ হোক। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।